আপনারা শুনছেন সম্পূর্ণ বাংলা অডিও বুক দ্য আলমানাক অফ নেভাল রবিকান্ত। লিখেছেন এরিক জর্জেনসন। নেভাল রবিকান্ত অ্যাঞ্জেলিস্টের সিইও এবং কো ফাউন্ডার। তিনি একজন অসাধারণ বিনিয়োগকারী, সাথেই তিনি টুইটার, উবার, ইয়ামার এবং ওপেন ভিএনএস সহ বিভিন্ন বিনিয়োগের সফল বিনিয়োগকারী। প্রথম অংশ, সম্পদ তৈরি করতে শিখুন। নেভাল রবিকান্ত বলেন, তোমার জীবনে যদি কিছু নাও থাকে, ভালোবাসার মতো একজন মানুষও থাকে, সেটাও তোমার আত্মবিশ্বাসকে ঘিরে রাখবে। আর আত্মবিশ্বাস থাকলে আপনি পৃথিবীর যে কোনো কিছু করতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন। এই বইয়ের বেশিরভাগ বক্তব্যই নেভাল রবিকান্তের টুইটারে পোস্ট বা বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট উক্তি আকারে নেওয়া হয়েছে, তাই বইটিতে তার উক্তিগুলোই প্রাধান্য পাবে। নেভাল রবিকান্তের মতে, টাকা পয়সা আয় করার ব্যাপারটা একটা দক্ষতা। অন্য সব দক্ষতার মতো সম্পদ তৈরির দক্ষতাও শেখা যায়। ধনী হতে গেলে আপনাকে জানতে হবে আপনি কি করবেন, কার সাথে করবেন এবং কখন করবেন। কঠোর পরিশ্রম তো করা লাগেই, তবে তার চেয়ে বেশি দরকার নিজের মধ্যে মানসিক বোঝাপড়া। সেই মানসিক বোঝাপড়া আপনাকে সঠিক রাস্তা দেখাবে। নিজের সময় বিক্রি করে ধনী হওয়া যায় না, না শুধু কঠোর পরিশ্রম করলে ধনী হওয়া যায়। আপনাকে অবশ্যই ব্যবসার ইকুইটি কিনতে হবে। সহজ বাংলায় বললে, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানির মালিকানা কিনতে হবে বা শেয়ার কিনতে হবে। এতে করে আপনি ব্যবসার একটা অংশের মালিক হলেন। এভাবেই আপনি নিজের জন্য আর্থিক স্বাধীনতা সৃষ্টি করবেন। বিশিষ্ট জ্ঞান অথবা কোনো একটি বিষয় বা পেশার দক্ষ, যাকে আমরা বিশেষজ্ঞ বলি, এই বিশিষ্ট জ্ঞান অর্জন করতে হবে। বিশিষ্ট বিশেষজ্ঞ হওয়ার ব্যাপারটা কাউকেই প্রশিক্ষণ দিয়ে করা যায় না। প্রশিক্ষণ দিয়ে কেবল মাঝারি মানের দক্ষতা তৈরি করা সম্ভব। যদি প্রশিক্ষণ দিয়ে বিশেষজ্ঞ তৈরি করা যেত, তবে সমাজ ও বাজার সেটা অনেক আগেই করে ফেলত আর তোমাকে হটিয়ে দিত। জবাবদিহিতাকে অভিনন্দন জানান। আপনার ব্যবসার ঝুঁকি নিন। ফলাফল মন্দ হলে নিজের উপর দায়িত্ব নিন। আপনি যখন নিজের উপর ঝুঁকি বা বোঝা নিবেন, সমাজ তখন আপনাকে দায়িত্ব দিয়ে, ইকুইটি এবং লিভারেজ দিয়ে পুরস্কৃত করবে। সৌভাগ্যশালী হতে গেলে লিভারেজ দরকার। ব্যবসায় লিভারেজ আসে মূলধন থেকে, মানুষ এবং পণ্য থেকে, যা স্বয়ংক্রিয়ভাবে পুনরুৎপাদিত হয়। যেমন কোডিং দিয়ে সফটওয়্যার তৈরি বা ইউটিউব সহ বিভিন্ন জায়গায় ভিডিও, অডিও, ইবুক, ব্লগ ইত্যাদি লেখা। লিভারেজের সহজ মানে হচ্ছে ধার নেওয়া। মানুষের সাথে বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরি করতে হবে, তাহলে মানুষ আপনাকে তাদের অর্থ, সময় এবং মনোযোগের মতো সম্পদ ধার দেবে। মূলধন সবাই চায়, কিন্তু কাউকে না কাউকে তো টাকাটা আপনাকে ধার হিসাবে দিতে হবে। তেমন নেতৃত্বও সবাই দিতে চায়, কিন্তু আপনার একজন না একজন অনুসারী তো লাগবেই। কেউ যদি অনুসরণ না করে, তবে আপনি কাকে নিয়ে নেতৃত্ব দিবেন? কোড এবং মিডিয়া হচ্ছে অনুমতি ছাড়াই স্বয়ংক্রিয় পুনরুৎপাদন যোগ্য লিভারেজ। নতুন যুগের ধনী হচ্ছে এরাই, যারা সফটওয়্যার বা মিডিয়া তৈরি করতে জানে। আপনি ঘুমিয়ে থাকলেও আপনার হয়ে কাজ করে যায় এই জিনিসগুলো। আপনি কোডিং করতে না পারলে মিডিয়া তৈরি করুন, বই লিখুন, ব্লগ লিখুন, ভিডিও বানান, পডকাস্ট তৈরি করুন, মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি নিয়ে পড়াশোনা করুন, গেম থিওরি, মনোবিজ্ঞান, প্রভাবিত করার বিষয়, নীতিবিদ্যা, গণিত এবং কম্পিউটার নিয়ে পড়াশোনা করুন। যতটা পারুন কঠোর পরিশ্রম করুন, কিন্তু এটাও মাথায় রাখবেন আপনি কার সাথে কাজ করছেন এবং কিসের উপর কাজ করছেন। এগুলো কঠিন পরিশ্রমের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সমাজ সবসময় নতুন জিনিস চায়, আর আপনি যদি সম্পদশালী হতে চান, তবে আপনাকে এমন কিছু খুঁজে বের করতে হবে যা সমাজে এখনো আসেনি, অভিনব কিছু। তারপর সেটা সমাজকে বদলে দেবে। দেখবেন স্বাভাবিকভাবেই আপনি যা চান সেটা আপনি পেয়ে গেছেন। প্রথমে অভিনব কিছু খুঁজে বের করুন, তারপর সেটাকে সমাজের যোগ্য করে তৈরি করুন। এরপর বিশাল জনগোষ্ঠীর কাছে দ্রুত পৌঁছে দেওয়ার উপায় বের করুন। বিক্রি করতে পারাটাও একটা দক্ষতা, বিশেষ করে এটাকে বিশিষ্ট জ্ঞান বলা যেতে পারে। তাই যদি আপনি এমন কারো দেখা পান যার মধ্যে সহজাতভাবে বিক্রি করতে পারার দক্ষতা আছে, তবে তাকে আপনার সাথে নিয়ে নিন। প্রভাবিত করার বিষয় সম্পর্কে জানতে রবার্ট কালদিনির বই পড়তে পারেন। আমার মতে বিজ্ঞানীরা হচ্ছে বর্তমান যুগের উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, বিশেষ করে ব্যবহারিক বিজ্ঞান নিয়ে যারা কাজ করে। বিশিষ্ট জ্ঞান মানে নিজের 100% দেওয়া। যদি আপনি আপনার 100% না দেন, তবে অন্য কেউ আপনার আইডিয়া নেবে এবং সেখানে 100% প্রচেষ্টা দিয়ে আপনার থেকে এগিয়ে যাবে। বর্তমান সময়ে 9 থেকে 12 মাসের মধ্যে যে কোনো নতুন বিষয়ে বিশেষজ্ঞ হয়ে ওঠা সম্ভব। আপনি যে কাজে আনন্দ পান সেটাতে গভীর জ্ঞান দিয়ে নিতে হবে, যদি আপনি সেটাকে পেশা হিসেবে নিতে চান। আর যদি তা না করেন, তবে অনেক কিছু সম্পর্কে ভাষা অনেক জ্ঞান দিয়েও কিছুই করতে পারবেন না। চক্রবৃদ্ধি সম্পর্কে জানুন। মানুষের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলুন, কারণ সবশেষে আশপাশের মানুষরাই আপনার সাফল্যের মাইলস্টোন হয়ে দাঁড়াবে।
অথবা ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়াবে। ব্যবসার নেগোসিয়েশন তথা আলাপ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব সম্পর্কই বিশ্বাসের উপর তৈরি, তাই নেগোসিয়েশন ততটা কঠিন না যতটা মনে করা হয়। খালি কাজ করবেন বলে বসে থাকেন না। ইচ্ছা থাকলেই কাজ হয় না, মাঠে নামতে হয়, কাজ করতে হয়, তাহলেই কাজ হয়। এজন্যই অনেক মানুষের নীতি হচ্ছে বাক্য অপচয় করা, কিন্তু বাস্তবে তারা সেগুলোকে কাজে লাগাতে পারে না। বই পড়ুন, ব্যায়াম করুন, যা শিখতে চান শিখুন, পাশাপাশি সেটা নিজের জীবনেও কাজে লাগান। কাজে না লাগালে এমন শিক্ষার কোনো মানে হয় না। অনেকেই 20 থেকে 30 বছর ধরে কাজ করে, কিন্তু হঠাৎ একদিন এমন একটা কাজ করে যা তার জীবনকে সার্থক করে দেয়। কিন্তু কেউ বলতে পারে না সেই কৃতিত্বপূর্ণ দিন কবে আসবে। জীবনে এমন একটা দিনের জন্য নিজের 99% শ্রম দিয়ে যান। সেই সৌভাগ্যবান 1% বা একটা দিন আসবেই। কেবল ইচ্ছা থাকলেই হবে না, বরং কাজ করতে হবে। জবাবদিহিতা ছাড়া আপনি বিশ্বাস তৈরি করতে পারবেন না। ভুল করলে দায়িত্ব নিন, সরি বলুন, ভুল শুধরে নিন। মানুষ সাধারণত ভুলকে ক্ষমা করে দেয়, কিন্তু যে অহংকারী ভুলকে স্বীকার করে না তাকে ক্ষমা করে না। আপনি ভুল স্বীকার করলে আপনার সততা এবং চেষ্টাকে মানুষ অভিবাদন জানাবে। বিজনেসের ইকুইটি বা শেয়ার কিনুন। ব্যবসার ইকুইটি মানে ব্যবসার মালিকানা। মনে রাখবেন, মালিকানা এক জিনিস আর বেতনে চাকরি করা আরেক জিনিস। মালিকানা ছাড়া আপনি ঠিক ততদিনই কাজের মধ্যে থাকবেন যতদিন আপনি শ্রম দিতে পারবেন। তারপর কিন্তু আপনার আর কোনো মূল্য নেই। যেমন বাসা ভাড়া যতদিন দিতে পারবেন ততদিন বাড়িতে থাকবেন, যেদিন ভাড়া দিতে পারবেন না সেদিন বের হয়ে যেতে হবে। তাহলে আপনি যে এতদিন ভাড়া দিলেন সেগুলোর কি হলো? বিনিয়োগকারী যে সমস্ত প্রতিষ্ঠান আছে এদের কাজ হচ্ছে ব্যবসার মালিকানা বা ইকুইটি কেনা অথবা ব্যবসার ইকুইটির বিনিময়ে বিনিয়োগ করা। এগুলোই হচ্ছে ধন সম্পদ গড়ার অন্যতম পন্থা। আপনাদের মধ্যে যদি এমন দক্ষতা থাকে যেটা সমাজ এখনো জানে না, কিভাবে অন্যদেরকে এই দক্ষতা গড়ে তুলতে প্রশিক্ষণ দিতে হয়, তাহলে তা কাজে লাগান। কারণ সমাজ যখনই এই দক্ষতাকে প্রশিক্ষণের মাধ্যমে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে, তখন আপনার আর কোনো প্রয়োজন থাকবে না। তাই সমাজে কোন দক্ষতার অভাব রয়েছে তা দেখুন, তারপর তা কাজে লাগান। লিভারেজ হিসাবে টাকা পয়সা খুব ভালো একটা জিনিস। ধনী মানুষদের দেখুন, যেমন ব্যাংকার, রাজনীতিবিদ বা দুর্নীতিবাজ দেশের টাকা ছাপায়, তারপর টাকা বিদেশে পাচার করে। পাশাপাশি বড় বড় কোম্পানির টপ লেভেলে যারা আছে তাদের দেখুন। এখন প্রযুক্তিগত উৎকর্ষের কারণে এমন সব পণ্য তৈরি করা সম্ভব যেগুলো পুনরুৎপাদন করতে কোনো খরচই হয় না। যেমন ইবুক, মিডিয়া, সিনেমা এবং কোডিং। কোডিং করা হচ্ছে সবচেয়ে উত্তম জিনিস, যেটা লাখো লোক ব্যবহার করতে পারে, কিন্তু প্রত্যেকের জন্য আলাদা আলাদা পুনরুৎপাদনের প্রয়োজন হচ্ছে না। কোডিং, বই লেখা, পডকাস্ট তৈরি বা টুইটারে লেখা, ইউটিউবে ভিডিও বানানো এমন জিনিস যেগুলোর অনুমতিহীন পুনরুৎপাদনযোগ্য জিনিস। দিনে 8 ঘন্টা করে সপ্তাহে 40 ঘন্টা কাজ করার ব্যাপারটা এখন অতীত হয়ে গেছে। এটা ছিল শিল্প যুগের কর্মঘণ্টা। বর্তমানে নলেজ ওয়ার্কার তথা জ্ঞান কর্মীরা হচ্ছেন খেলোয়াড়ের মতো। প্রথমে তারা ট্রেনিং করে ঘাম ঝরায়, তারপর বিশ্রাম করে এবং পুনরায় মূল্যায়ন করে। এভাবে বারবার পরিমাপ করার মাধ্যমে নলেজ ওয়ার্কাররা এগিয়ে যায়। বিক্রি করতে শিখুন, সৃষ্টি করতে শিখুন। যদি আপনি দুটি পারেন তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না। বিক্রি করা মানে শুধু ব্যক্তি বিশেষের কাছে জিনিস বা পণ্য বিক্রি করাকে বোঝায় না। এর মানে মার্কেটিং, কমিউনিকেশন, কর্মী নিয়োগ, মূলধন জোগাড় করা, মানুষকে বড় স্বপ্ন দেখানো, সংবাদ মাধ্যমে কথা বলতে পারা সহ নানা রকম কাজকে বোঝায়। মাথা খাটিয়ে বুদ্ধি দিয়ে টাকা পয়সা কামান। শুধু সময় বিক্রি করে অনেক টাকা কামানো সম্ভব না। ঝুঁকি নিতে গেলে সব ডিম এক ঝুড়িতে রাখবেন না, আবার নিজের সব সঞ্চয় দিয়ে ঝুঁকি নেবেন না। যে কোনো নতুন উদ্যোগ নেওয়াটাই ঝুঁকিপূর্ণ। তাই মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সাবধান হন। বিচার বিবেচনার ক্ষেত্রে সুদূরপ্রসারী হন। আমরা সাধারণত স্বল্পমেয়াদী চিন্তা করি, দৈনন্দিন কাজে নিজেদের ব্যস্ত রাখি, কিন্তু গুরুজনদের দেখুন, ওয়ারেন বাফেটের মতো লোক একটা সিদ্ধান্ত নিতে 1 বছর সময় লাগায়, আর সিদ্ধান্ত নেয়ার পর কাজটা করতে লাগে 1 দিন। সেই 1 দিনের কাজ তাকে যুগ যুগ ধরে মুনাফা দিয়ে যায়। নিজের সময়কে মূল্যায়ন করুন। যেখানে সেখানে সময় বিনিয়োগ করবেন না। নিজের সময়কে ঘন্টা হিসেবে মূল্য দিন। প্রতি ঘন্টায় 5,000 বা 50,000 ধরুন। এতে করে আপনি নিজেকে গুরুত্ব দিতে শিখবেন। মনে রাখবেন, সম্পদ গড়তে হলে যে ধরনের মানসিকতা দরকার, সম্পদ ধ্বংস করতে হলে আরেক ধরনের মানসিকতা প্রয়োজন। তাই সম্পদ ধ্বংসকারী চিন্তা ভাবনাকে চিনুন, সেগুলো থেকে দূরে থাকুন। অনেকেই বলে টাকা পয়সা খারাপ। টাকা পয়সা খারাপ না, যারা টাকা পয়সা দিয়ে খারাপ কাজ করে সেসব ব্যক্তি খারাপ। তাই নিজের মন মানসিকতাকে সমুন্নত করুন। রাজনীতি হচ্ছে স্ট্যাটাস গেম। এখানে একজনকে জয়ী হতে হলে আরেকজনকে হারতে হয়। এই ধরনের হার জিতের মানসিকতাকে বর্জন করুন। আপনি অন্যকে সাহায্য করেও জয়ী হতে পারেন। তরুণ অবস্থায়
সবচেয়ে বেশি বড় জিনিস হচ্ছে আপনি কোথায় বসবাস করেন, কার সাথে চলাফেরা করেন এবং কি করেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ। আপনি বড় হয়েছেন, এখন আর আপনার বাবা মা সারাক্ষণ আপনাকে বলে দেবে না এখন এখানে যাও সেখানে যাও, এদের সাথে চলাফেরা করো না, অথবা এটা ওটা কোনো কিছু করো না। এটা আপনাকে বুঝে নিতে হবে। এখন আপনি আপনার আশপাশে যাদের সাথে চলাফেরা করেন এমন 5জন মানুষের মানসিকতার সমন্বিত রূপ আপনি। তাই আশপাশে ওই 5জনকে সাবধানে নির্বাচিত করুন। কাজের ক্ষেত্রেও তাই করুন। এমন কাজ খুঁজে বের করুন যেটা করতে গেলে পরিশ্রম মনে হয় না, মনে হবে খেলাধুলার মতো আনন্দ করছেন। টাকা পয়সা আয় করার চেয়ে সমস্যা সমাধানের দিকে মনোযোগ দিন। সমাজের সমস্যা সমাধান করতে পারলে টাকা পয়সা নদীর স্রোতের মতো আপনার দিকে বয়ে আসবে। আমার কাছে ব্যবসা করা মানে খেলাধুলা করা। আমি ব্যবসা সৃষ্টি করি, নানা ধরনের সমস্যা সমাধান করি, এতে আমার আনন্দ। কারণ আমি সেই পণ্য বা জিনিসটা নিজেই ব্যবহার করি বা ভালোবাসি। রোবটের মতো কেবল লক্ষ্য কেন্দ্রিক না হয়ে একটু শিল্পী মনোভাব নিয়ে কাজ করুন। লক্ষ্য বা টার্গেট তো থাকবেই, কিন্তু আমার মনে হয় একটা শৈল্পিক মন আপনাকে কাজে আনন্দ দিবে, প্রশান্তি দিবে। আপনি যখন টাকা পয়সা আয় করবেন তখন মন চাইবে আরো আয় করি। যখন আরো টাকা পয়সা আয় করবেন তখন মনে হবে টাকা পয়সা আবার হারিয়ে না যায়। সবসময় মনে রাখবেন, কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, কিছু পেতে হলে কিছু খরচ করতে হয়। আপনি টাকা পয়সা কামান আপনার আর্থিক নিরাপত্তা এবং ব্যক্তিগত জিনিসপত্রের প্রয়োজন মেটাতে। আমার মনে হয় টাকা পয়সা নিয়ে অতিরিক্ত আসক্তি কখনোই তৈরি হবে না যদি না আপনি বেশি টাকা কামালেও আপনার লাইফ স্টাইলটা না বাড়ান। যত টাকা কামাতে থাকবেন তত যদি লাইফ স্টাইল বাড়াতে থাকেন তাহলে এটা অসুখে পরিণত হবে। জানেন তো, আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। মনে রাখবেন, নিজের মুক্তি বা স্বাধীনতা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আর সেটা তখনই বজায় থাকবে যখন আপনি একই ধারার লাইফ স্টাইল ধরে রাখবেন। ভাগ্য তো সবাই সাথে নিয়ে আসে, কিন্তু সৌভাগ্য, সবাই কি সৌভাগ্যবান হতে পারে? না, পারে না। কেন? কারণ সৌভাগ্যের সাথে অধ্যবসায়, কঠোর পরিশ্রম, দ্রুত কাজে নামার অভ্যাস, যুগের চাহিদা এবং বুদ্ধি বিবেচনার বিষয় জড়িত। আপনি যদি সৌভাগ্যবান হতে চান, ধনী হতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনি কি করবেন সেই বিষয়ে সুনির্দিষ্ট হতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে চরিত্র। নিজের চরিত্র, আচার আচরণকে এমনভাবে তৈরি করুন যেন আপনার চরিত্রই আপনার সৌভাগ্যের পথে হয়ে ওঠে। ধৈর্য ধারণ করতে শিখুন। আর্কিমিডিস বলেন, আমাকে যথেষ্ট বড় একটি লিভার দাও আর সেটা দাঁড় করানোর একটা জায়গা দাও, দেখবে আমি পুরো দুনিয়াকে নাড়িয়ে দেব। তাই কোনো উদ্যোগ নেয়ার পর বা ব্যবসা আরম্ভ করার পর একটু ধৈর্য ধরুন। একটু নয়, অনেকটা ধৈর্য ধরতে হবে। তাই ধৈর্যের ব্যাপারটা চর্চা করুন। কাজের ক্ষেত্রে সুনির্দিষ্ট জ্ঞান বা বিশিষ্ট জ্ঞানকে কাজে লাগান। বিশেষজ্ঞ হয়ে উঠুন। দেখবেন একটা সময় পর আপনি তাই পাবেন যার আপনি যোগ্য। সবাই খুব তাড়াতাড়ি ফল পেতে চায়, দ্রুত ধনী হতে চায়, কিন্তু দুনিয়া হচ্ছে যোগ্যদের স্থান। এখানে তাড়াতাড়ি কোনো ফল পাওয়া যায় না। আপনি হয়তো এখন তরুণ, ইতিহাস দেখুন, ইতিহাস তৈরি করেছে তরুণেরা, কিন্তু তাদেরকে কৃতিত্ব দেয়া হয়েছে তাদের বৃদ্ধ বয়সে। এখন বলি, টাকা পয়সা দিয়ে কি করা যায়? আপনি বস্তুগত জগতের মুক্তি কিনতে পারেন। টাকা পয়সা দিয়ে সুখ কিনতে পারবেন না, সুস্বাস্থ্যও কিনতে পারবেন না। অনেক টাকা হলেও যে আপনি প্রশান্তি পাবেন তা নয়, কিন্তু এটা বাহ্যিকভাবে অনেক ধরনের সমস্যার সমাধান করতে পারে। তাই টাকা পয়সা আয়ের ব্যাপারে কৌশলগত চিন্তা করুন। টাকা দিয়ে সুখ কিনতে পারবেন না, কিন্তু সুখের পথে যেসব বাধা আছে সেগুলো টাকা পয়সা দিয়ে হ্রাস করতে পারবেন। সবচেয়ে ভালো হয় আপনি যা আয় করেন তার থেকে কিছু টাকা সঞ্চয় করুন, তারপর লাইফ স্টাইলটা সীমিত করুন। এভাবে দেখবেন আয়ের চেয়ে ব্যয় অনেক কম হবে আর আপনি মুক্তির স্বাদও পাবেন। নিজের মধ্যে সূক্ষ্ম বিচার বিবেচনা বোধ গঠন করুন। স্মার্ট হওয়ার কোনো শর্টকাট নেই। চিন্তা ভাবনায় চালাকি থাকার চেয়ে পরিষ্কার ও স্বচ্ছ চিন্তা করতে পারা জরুরি। কেউ যদি আপনাকে বড় বড় শক্ত শব্দ দিয়ে কোনো কিছু বোঝাতে চায় এবং দেখাতে চায় যে সে অনেক কিছু জানে, তাহলে বুঝবেন সে কিছুই জানে না। কারণ বুদ্ধিমান মানুষ তারাই যারা যে কোনো কঠিন বিষয়কেও একটি বাচ্চার কাছে ব্যাখ্যা করতে পারে। আমরা বাস্তবতাকে দেখতে পাই না, এর অন্যতম কারণ হচ্ছে বাস্তবতা সম্পর্কে আমাদের আগে থেকে একটা ধারণা থাকে যে ব্যাপারটা এরকম, তাই ওই রকম হবে। এই মানসিক ধারণাই আমাদের বাস্তব সত্যটাকে দেখতে দেয় না। আগে থেকে ভুল ধারণা পোষণ করার চেয়ে কোনো ধারণা না থাকাটাই বেটার। আগে থেকে ধারণা কিভাবে তৈরি হয়? আপনি হয়তো আগে কোনো একটা কাজ একইভাবে করেছেন, দেখলেন এবার ব্যাপারটা কাজ করছে না। এরপর আপনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এভাবে যে কোনো কাজ করলেই হয়তো কাজ হবে না। এরপর এই সিদ্ধান্ত আপনার অহংয়ে পরিণত হলো। যখনই কেউ আপনাকে এটা বলবে যে এটা কাজ করবে, তখনই আপনার ইগোতে লাগে, এক ধরনের অহংকার তৈরি হয়। এই ধরনের অহংকারকে পরিহার করুন।
জীবনে দুঃখ দুর্দশা আছেই। দুঃখ থেকে আপনি কি শিখতে পারেন? দুটি জিনিস শেখার আছে। হয় আপনি দীর্ঘমেয়াদে জীবনযাপন করতে করতে একে মেনে নেবেন, অথবা এটা আপনার ইগোকে চরম কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে শিক্ষা দিবে। সিদ্ধান্ত নেওয়াটা একটা দক্ষতা, একে শেখা যায়। তাই এখন থেকেই সিদ্ধান্ত নেওয়ার নানা কলাকৌশল শিখুন। মিথ্যা বলার ব্যাপারে সাবধান থাকুন। আপনি যখন কাউকে নিয়ে কিছু নিয়ে মিথ্যা কথা বলেন, মনে রাখবেন আপনি নিজেই নিজের কাছে মিথ্যা বলছেন। তারপর আপনি নিজেই সেই মিথ্যাকে বিশ্বাস করতে শুরু করবেন। এই মিথ্যা আপনাকে বাস্তবতা থেকে সরিয়ে দেবে আর আপনাকে বিপথে নিয়ে যাবে। সমালোচনা এবং প্রশংসা করতে হয় ভিন্নভাবে। সমালোচনা করতে হয় পদ্ধতি বা যে ধরনের কাজ করেছে সেই ধরনকে, ব্যক্তিকে না। আর প্রশংসা করতে হয় ব্যক্তিকে। উক্ত ব্যক্তি যে ধরনের কাজ করেছে সেই ধরনের কাজে সর্বোত্তম ব্যক্তিকে খুঁজুন, তারপর উক্ত ব্যক্তির প্রশংসা করুন। যেমন কাউকে দলনেতা হিসাবে প্রশংসা করবেন, তখন নেতৃত্বের সর্বোত্তম ব্যক্তি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর মতো প্রমুখ ব্যক্তিত্ব। সফলতা মানে শুধু ভুল করা নয়, আবার শুধু ঠিক কাজ করাও নয়। আমার মনে হয় সফলতা মানে ভুল বিচার বিবেচনাগুলোকে এড়িয়ে চলা। মাইক্রো ইকোনমিক্স এবং গেম থিওরি হচ্ছে মৌলিক জিনিস। এগুলো ছাড়া আমার মনে হয় না কেউ বর্তমানে পুঁজিবাদী সমাজে সফল হতে পারবে। কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নেভাল একটি সহজ সূত্র মেনে চলেন। সূত্রে টোটাল 5টি পয়েন্ট রয়েছে। প্রথম পয়েন্ট, যদি মনে হয় এই মানুষটিকে বিয়ে করা উচিত হবে, এই চাকরিটা নেওয়া কি ঠিক হবে, এই বাড়িটা কেনা কি ঠিক হবে, জায়গা পরিবর্তন করে ওই শহরে যাওয়া কি ঠিক হবে, এই লোকেদের সাথে পার্টনারশিপে ব্যবসা করা কি ঠিক হবে, এই ধরনের প্রশ্নে যদি কোনো দ্বিধা থাকে তাহলে সাথে সাথে না করে দেবেন। বর্তমান সমাজ নিত্য নতুন সুযোগে ভরপুর, সুতরাং কোনো ধরনের দ্বিধা থাকলে তাতে সায় দিবেন না। দীর্ঘমেয়াদে চিন্তা করুন। আপনি কি কখনো পাহাড়ে উঠেছেন? বড় কোনো পাহাড়ে ওঠার দরকার নেই, ছোটখাটো পাহাড়ে উঠলেও হবে। ধরেন 1000 ফুট। দেখবেন প্রথম প্রথম একটু কষ্ট হচ্ছে, মাঝপথে গিয়ে মনে হবে থেমে যাই, বসে পড়ি, আর যেতে পারছি না। কিন্তু আরেকটু কষ্ট করে যখন এগিয়ে যাবেন, পাহাড়ের চূড়ায় উঠবেন, তখন দেখবেন অসাধারণ অনুভূতি। এটাই হচ্ছে দীর্ঘমেয়াদী কাজকর্মের সুখানুভূতি। আপনি যখন স্বল্পমেয়াদী তুষ্টি ও কষ্টকে সহ্য করে ধৈর্য ধরে এগিয়ে যাবেন, তখন দেখবেন দীর্ঘমেয়াদী সুখকর ফল পাবেন। আপনি নিশ্চয়ই জানেন জীবনের বেশিরভাগ সফলতা আসে স্বল্পমেয়াদী কষ্টকে স্বীকার করে এগিয়ে যাওয়ার মধ্যে। আর তাই স্বল্পমেয়াদী কষ্টকে মেনে নিন এবং দীর্ঘমেয়াদী লভ্যাংশের দিকে মনোযোগ দিন। পড়ালেখার ব্যাপারে বলি, বই পড়ার কোনো বিশেষ উদ্দেশ্যের প্রয়োজন নেই। আনন্দের জন্য বই পড়ুন। পড়তে ভালোবাসেন বলেই বই পড়ুন। দরকার হলে প্রতিদিন 1 থেকে 2 পৃষ্ঠা পড়ুন। বই পড়াকে একটি অভ্যাসে পরিণত করুন। বিখ্যাত বিনিয়োগকারী চার্লি ম্যাঙ্গার বলেন, আমার হাতে যতক্ষণ পর্যন্ত একটা বই থাকে ততক্ষণ আমি মনে করি আমার সময়টা অপচয় হয়নি। কিছু পড়ার পর সেটা অন্য কারো কাছে ব্যাখ্যা করুন, অন্য কাউকে বুঝিয়ে বলুন। কাউকে শেখালে আপনার শিক্ষাটা আরো পোক্ত হবে। আর মনে রাখবেন, শিক্ষিত অশিক্ষিত বলে কিছু নেই। কেউ পড়তে ভালোবাসে, কেউ ভালোবাসে না, এটাই তফাৎ। আপনি যদি বই পড়ার ভীতি থেকে মুক্তি পেতে চান তবে গণিত ও যুক্তিবিদ্যা অধ্যয়ন করুন। মানুষ যখন জিমে যায়, দেহের পেশি শক্তিকে বৃদ্ধি করার জন্য তারা এটা করে, তেমনি বই পড়ুন। এটা পড়া আপনার মানসিক পেশি শক্তিকে বৃদ্ধি করবে। মনে রাখবেন, টাকা পয়সা দিয়ে সবকিছু কেনা যায় না। একটা শান্ত মন, সুন্দর দেহ এবং এমন এক পরিবার ও ঘর যা ভালোবাসার মানুষে পরিপূর্ণ, তা অমূল্য। এগুলো টাকা দিয়ে কেনা যায় না, এগুলো অর্জন করতে হয়। এরই সাথে শেষ হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ, সুখী হতে শিখুন। নিজেকে বেশি সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। একটা সহজ মনোভাব নিয়ে চলাফেরা করুন। সুখ হয়তো জন্মগত কোনো বিষয় নয়, হয়তো একে আগে থেকেই নির্বাচন করা যায় না, কিন্তু একে একটা দক্ষতা হিসাবে দেখতে পারেন, যেমন সুস্বাস্থ্য বা পুষ্টিকর খাবার গ্রহণের মতো। সুখ হচ্ছে আপনার জীবনে যখন অপূর্ণতা থাকবে না। অপূর্ণতার আকাঙ্ক্ষাকে বাদ দিন, তাহলেই দেখবেন আপনার মস্তিষ্ক অতীত এবং ভবিষ্যতের অপ্রয়োজনীয় অনেক চিন্তা আর করছে না। সুখের মানে কোনো ইতিবাচক বা নেতিবাচক চিন্তা নয়। সুখের মানে আকাঙ্ক্ষার অনুভূতি, বিশেষ করে জীবনের অতিরিক্ত বস্তুগত জিনিস চাওয়ার আকাঙ্ক্ষা থেকে মুক্তি। জীবন যেমন আছে তেমনি। আপনি যখন এটা স্বীকার করে নেবেন, তখন সুখী হওয়া বা অসুখে থাকার মতো কোনো পরিস্থিতি থাকবে না। তখন আসবে শান্তি, আর শান্তির সাথে সাথে সুখেরও উপস্থিতি ঘটবে। দিনের মধ্যে একটা নির্দিষ্ট সময় রাখুন যখন কিছুই করবেন না, চুপচাপ বসে থাকুন। বই পড়বেন না, মোবাইল বা ভিডিও দেখবেন না, একদম কিচ্ছু না। কারণ ব্যক্তির মধ্যকার আকাঙ্ক্ষা তাকে সবসময় তাড়া করে বেড়ায়। এর থেকে মুক্তির উপায় কিছু না করে নিজের মনোযোগকে কেন্দ্রীভূত করা।
চোখ বন্ধ করে শ্বাস নিন, প্রশ্বাস ছাড়ুন, শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন। সুখ মানে হচ্ছে আপনার যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা। কনফুসিয়াস বলেন, তোমার দুটো জীবন আছে, তোমার দ্বিতীয় জীবনটি শুরু হবে যখন তুমি অনুধাবন করবে যে তোমার মাত্র একটি জীবন আছে। তাহলে বলুন, কখন এবং কিভাবে তোমার দ্বিতীয় জীবনটা সূচনা ঘটলো? সুখের সৃষ্টি হয় অভ্যাস থেকে। আপনি যখন বুঝতে শুরু করবেন যে এসব দক্ষতা শেখা যায়, তখন থেকেই আপনি নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং মনোযোগ দিতে শুরু করবেন। এভাবে দুনিয়াটাও দেখবেন আরেকটু সুন্দর হয়ে গেছে। আপনি নিশ্চয়ই প্লাসিবো ইফেক্টের কথা শুনেছেন। প্লাসিবো ইফেক্ট হচ্ছে এমন এক ধরনের মানসিক অবস্থা যার ফলে রোগী মনে করে তার রোগ সেরে যাচ্ছে। অনেক মানুষ যেমন ডাক্তার দেখলেই অর্ধেক সেরে গেছে বলে মনে করে, তারপর ডাক্তার ওষুধ দিয়েছে, সেই ওষুধ খেলেই ভালো হয়ে যাবে। হয়তো এসব ওষুধের দরকার নেই, তবু রোগী মনে করে ডাক্তার সময় নিয়ে রোগীর কথা শুনছে, ওষুধ দিয়েছে, সুতরাং এসব ওষুধ খেলে রোগ থাকতেই পারে না। এই ধরনের মনের জোরকেই প্লাসিবো ইফেক্ট বলে। একই রকম মনোভাব আপনার জীবনের ক্ষেত্রে প্রয়োগ করুন। জীবনে সন্তুষ্টি আর শান্তি ও প্রশান্তি এনে দেয়। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করুন, তখন দেখবেন আরো কৃতজ্ঞ হওয়ার সুযোগ ও অবকাশ পাচ্ছেন। মনে রাখবেন, আপনি কিন্তু দিন শেষে আপনার অভ্যাসের সমষ্টি, আর আপনি যে 5 জনের সাথে চলাফেরা করেন তার সমষ্টি। সুতরাং আপনার অভ্যাস এবং আশপাশের মানুষের প্রতি সতর্ক হন। তর্ক বিতর্ক থেকে রক্ষা পাওয়া বা বিরক্ত মনোভাব থেকে রক্ষা পাওয়ার উত্তম পন্থা হচ্ছে, যারা তর্ক করে বা বিরক্ত মনোভাব নিয়ে চলাফেরা করে এমন মানুষজন থেকে দূরে থাকুন, এড়িয়ে চলুন। নিজেকে খুশি রাখুন আপনার নিজ দায়িত্বে। প্রতিদিন যেমন গোসল করেন, তেমন প্রতিদিন নিজেকে খুশি রাখতে কিছু না কিছু চেষ্টা চালিয়ে যান। অভ্যাস পরিবর্তনের ভালো নিয়ম হচ্ছে, এক সময়ে একটি অভ্যাস গঠনের দিকে মনোযোগী হন। সেই অভ্যাস গঠন করলে আপনি কিভাবে কাজ করছেন তা কল্পনা করুন, কোথায় বসে কাজ করছেন তাও কল্পনা করুন। তারপর দেখবেন অভ্যাস তৈরি করা সহজ হয়ে গেছে। আগে থেকে কল্পনা করলে কাজ করতে সহজ হয়। তারপর নিয়মিত করার চেষ্টা করুন। অভ্যাস পালন করতে কি কি লাগে, যেমন পরিবেশ লাগে, তা ঠিক করে নিন। আপনার বন্ধু বান্ধবকে এই ব্যাপারে বলুন। আপনার অগ্রগতি সতর্কভাবে পরিমাপ করুন। এ ধরনের অভ্যাস আপনার মধ্যে আত্মশৃঙ্খলা তৈরি করবে, আর ওই শৃঙ্খলা আপনাকে একটি নতুন আত্মবিশ্বাস গঠনে সাহায্য করবে। আপনি পূর্বে যেমনই থাকেন না কেন, বর্তমানে এই নতুন ব্যক্তিত্বকে আনন্দের সাথে মেনে নিন। আকাঙ্ক্ষার মাত্রা কমিয়ে দিন, সুখের মাত্রা বৃদ্ধি পাবে। জীবনে একটি বড় লক্ষ্য নির্ণয় করুন, যা আপনাকে ছাড়িয়ে যায়, পুরো সমাজের জন্য উপকারে আসে। এমন বড় লক্ষ্য নিন। এতে করে আপনার মধ্যে প্রেরণা কাজ করবে, যা আপনাকে বড় বড় বাধা অতিক্রমে সাহায্য করবে। আপনার কাছে সবসময় 3টি অপশন থাকে। আপনি হয় চেঞ্জ করতে পারেন, গ্রহণ করতে পারেন, অথবা বাদ দিতে পারেন। সমস্যা হচ্ছে, আমরা অনেকেই বসে থাকি আর ভাবতে থাকি, আমার এটা চেঞ্জ করা দরকার ছিল, আশায় থাকি যে এটা বাদ দিতে হবে, অথবা বাদ দিই না, গ্রহণও করি না। এ ধরনের কাজ করবেন না। এমন আচরণ আপনার জীবনকে শুধু শুধু জটিল করে তুলবে। জীবনে সহজ জিনিস নির্বাচন করলে পরবর্তী জীবন কঠিন হয়ে পড়বে, আর কঠিন সিদ্ধান্ত নিলে পরবর্তী জীবন সহজ হয়ে পড়বে। নিজের দায়িত্ব নিন, নিজের যত্ন নিন। ডাক্তার আপনাকে সুস্থ করতে পারবে না যদি না আপনি নিজে নিজের দায়িত্ব নেন। পুষ্টিবিদরাও কোনো কাজে আসবে না। শিক্ষক আপনাকে স্মার্ট বানাতে পারবে না। মেন্টর আপনাকে ধনী করতে পারবে না। ট্রেনার আপনাকে ফিট স্বাস্থ্য দিতে পারবে না যদি না আপনি নিজে নিজের দায়িত্ব নেন। তাই নিজেকে রক্ষা করুন, নিজে নিজের দায়িত্ব নিন। জীবনাদর্শ। জীবন দর্শন হচ্ছে জীবনের উদ্দেশ্য সম্পর্কে বোধ ও ধারণা। আপনি কি প্রকৃত সত্য সম্পর্কে জানতে চান? তবে মনে রাখবেন, প্রকৃত সত্য সবসময় প্রচলিত রীতিনীতির বিরুদ্ধে বিশ্বাস। এগুলো বলা যায় না, এগুলো শুধু আবিষ্কার করতে হয়। মাঝে মাঝে হয়তো শুনতে অথবা পড়তে পারেন। প্রকৃত মূল্যবোধ কি? জীবন পরিচালনার মূলনীতি কি কি? আমার মনে হয় সততা একটা মূলনীতি। সততা এবং ন্যায্যতা থেকে বাকি সবকিছুর উৎপত্তি। নিজের মধ্যে সততা কিভাবে আনবেন? জীবন সঙ্গী সম্পর্কে চিন্তা করুন। আপনি কেমন জীবন সঙ্গী চান? নিশ্চয়ই আপনার যোগ্য জীবন সঙ্গী চান। চার্লি মাঙ্গার বলেন, তুমি কি তোমার যোগ্য জীবন সঙ্গী চাও? তবে তার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলো। চেষ্টা করবেন যে কোনো কিছু ট্রাই করে দেখতে। বিশেষ করে নিজেকে দিয়ে চেষ্টা করে দেখুন। সবকিছুকে প্রশ্ন করুন, সন্দেহের মধ্যে থাকুন। তারপর যা কাজে লাগে দেখবেন তা রাখুন, বাকিটা বাদ দিয়ে দিন। একটা জ্ঞানের কথা বলি, আপনার কাজকর্মে কিন্তু দীর্ঘ একটা প্রভাব আছে। তাই মানুষের সাথে সম্পর্ক রাখার ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাবের কথা চিন্তা করুন। স্বাস্থ্য, ভালোবাসা এবং আপনার জীবনের মিশন তথা বড় ও মহৎ উৎসই হচ্ছে সব, আর বাদ বাকি কোনো কিছুই কোনো মূল্য রাখে না। সমাপ্ত। আপনারা শুনছিলেন বাংলা অডিও বুক নেভাল রবিকান্তের লাস্ট পার্ট।
বইটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, আর পরবর্তীতে আপনি কোন বইটি শুনতে চান তাও জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।